আসসালামু আলাইকুম। ইপলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ আইনুদ্দিন আল আজাদ নতুন করে চলে আসছি আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের দ্বিতীয় অধ্যায়ে রোধের সূত্র নিয়ে। তো এই অধ্যায়ে যে সকল বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা থাকছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবাহী রোধ যে সকল বিষয়ের উপর নির্ভর করে, রোধের সূত্র, বিভিন্ন প্রকার রোধের একক এবং এই রোধের সূত্রের প্রমাণ সম্পর্কিত একটা ম্যাথের আমরা সমাধান করে দেখব। তো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে পরিবাহীর রেজিস্ট্যান্স বা রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। আমরা গত ক্লাসে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছি। তো সেই আলোচনার প্রেক্ষিতে আমরা রোধ কী জিনিস সেটা আমরা জানতে পারছি। তো এই রেজিস্ট্যান্সটা পরিবাহীর কী কী বিষয়ের উপর নির্ভর করে সে বিষয়ে এখন আমরা জানব। যে পরিবাহীর রেজিস্ট্যান্স বা পরিবাহীর রোধ নির্ভর করে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের উপর। আমাদের একটা পরিবাহীর লেন্থ যত বাড়বে, দৈর্ঘ্য যত বাড়বে, এই দৈর্ঘ্যের বাড়া কমার উপরে আমাদের এই রেজিস্ট্যান্সটা নির্ভর করবে। যদি পরিবাহীর রোধ দৈর্ঘ্য বেড়ে যায়, দৈর্ঘ্য অনেক দূর বাড়তি হয়ে যায়, তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্সটাও বেড়ে যায়। তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের উপর নির্ভর করে কিন্তু অনেকটা প্রভাব ফেলতেছে। যে আমরা যদি দৈর্ঘ্য বাড়ায় দিই তাহলে এই রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। আরেকটা দ্বিতীয় বিষয় আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে মানে এই পরিবাহীটা কত দূর বিস্তর পর্যন্ত আর কি আছে, যে এর ঘূর্ণায়মান এরিয়াটা কতটুকু, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটুকু। এই ক্ষেত্রফলটা যদি আমরা কি করি যে বাড়ায় দিই তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্সটা কমে যায়। যদি আমরা একটু নর্মালি খেয়াল করি, একটা চিকন পাইপ যদি থাকে, এই চিকন পাইপের ভিতর দিক দিয়ে যদি আমরা কোনো কিছু পাস করার চেষ্টা করি তাহলে এখানে আমাদের অনেক কষ্ট হয়। যে আমাদের ট্যাঙ্কিতে অনেক সময় আমরা পানির জন্য ট্যাঙ্কি ব্যবহার করে থাকি, সেখানে যদি আমরা ট্যাপের মধ্যে 3-4 ইঞ্চির পাইপ ব্যবহার করি, সেখানে পাইপের যে পানির স্পিড থাকে 1 ইঞ্চির পাইপ লাগালে স্পিডটা কিন্তু আর একটু বেড়ে যায়, পানির ফ্লোটাও বেড়ে যায়। ঠিক একইভাবে এই যে পরিবাহীর তার, এই তারের যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা বাড়াইতে পারি তাহলে হচ্ছে পরিবাহীর রেজিস্ট্যান্সটা এখানে কমে যায়। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স বাড়ে, যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা বাড়াইতে পারি তাহলে হচ্ছে রেজিস্ট্যান্সটা কমে যায়। তো এর পরবর্তীতে আসছে যে পরিবাহী রেজিস্ট্যান্স নির্ভর করে হচ্ছে পরিবাহী পদার্থের যে উপাদানের উপর। আমাদের পরিবাহী পদার্থ অনেকগুলো আছে, যে স্বর্ণ আছে, রূপা আছে, তামা আছে, অ্যালুমিনিয়াম আছে, বিভিন্ন পদার্থ ওর নিজের বৈশিষ্ট্যর কারণে এক এক ধরনের বাধা প্রদান করে। তাহলে পরিবাহী রেজিস্ট্যান্স ওর উপাদানের উপরেও নির্ভর করতেছে। আর সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রার উপর। তাপমাত্রার উপর কিন্তু পরিবাহী রেজিস্ট্যান্সটা নির্ভর করে। যে আমাদের দেখা যাচ্ছে যে শীতকালের একটা আবহাওয়া থাকে বা গরমের একটা আবহাওয়া থাকে, এর উপর পরিবাহী রেজিস্ট্যান্সটা একটু ভ্যারি করে। তো এর কারণে আমরা আমাদের যে সহনশীল মাত্রার আমাদের আবহাওয়ার উপর নির্ভর করে কোন ধরনের পরিবাহী পদার্থ ব্যবহার করবো, এ সকল বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আমরা পরিবাহী তারটাকে নির্বাচন করে থাকি। তো আমরা শিখতে পারলাম যে পরিবাহীর রোধ বা পরিবাহীর রেজিস্ট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা এখন বলতে পারবো যে আমরা পরিবাহীর রেজিস্ট্যান্স শিখলাম হচ্ছে 4টা বিষয়ের উপর নির্ভর করে: দৈর্ঘ্য, পরিবাহীর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এখন আমরা শিখতে পারবো হচ্ছে রোধের সূত্র। রোধের সূত্র এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এর সাথে সম্পর্কিত ম্যাথগুলো আমাদের বরাবর পরীক্ষায় আসে থাকে, প্রমাণটাও আসে পরীক্ষায়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা আসলে খুবই মনোযোগ সহকারে জিনিসটা বোঝার চেষ্টা করব। তো রোধের সূত্র আমরা দেখে আসছি যে রোধের যে পরিবাহী রেজিস্ট্যান্স 4টা বিষয়ের উপর নির্ভর করে। এই 4টা বিষয়ে যে সকল নিয়মকানুন মেনে চলে, এই নিয়মকানুনগুলোকে আসলে রোধের সূত্র বলা হয়। তো রোধের সূত্র আমরা 3টা সমীকরণের সাহায্যে আসলে আমরা প্রমাণ করে দেখার চেষ্টা করব। তো প্রথম সমীকরণটা হচ্ছে এমন, প্রথম সমীকরণটা হচ্ছে আর সমানুপাতিক এল। তার মানে হচ্ছে পরিবাহীর রেজিস্ট্যান্স ও দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। পরিবাহীর রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক যখন তাপমাত্রা এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা স্থির থাকবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, যে পরিবাহীর রেজিস্ট্যান্স কি হবে ওর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। যখন পরিবাহীর রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক কখন থাকবে? যখন তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা স্থির থাকবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সমীকরণটা হচ্ছে পরিবাহীর রেজিস্ট্যান্স ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উল্টানুপাতিক। তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স কি হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উল্টানুপাতিক হবে।
তো এখানে আমরা একটু জানে নেই যে পরিবাহীর দৈর্ঘ্যকে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করে থাকি, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে থাকি, ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করে থাকি। এর জন্য আমরা কি করলাম, পরিবাহীর রেজিস্ট্যান্স যখন দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক তখন এখানে এল দিয়ে প্রকাশ করলাম, আর ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক তখন এখানে উল্টানুপাতিক বলতে আমরা বোঝাই যে নর্মালি উল্টানুপাতিক কি মানে উল্টা জিনিস আর কি। এটা এমন একটা ব্যাপার যে আমরা নর্মালি জানি যে যে কোনো সংখ্যা এরকম যদি থাকে এর নিচে স্বভাবত একটা 1 থাকে, যেটাকে আমরা ব্যবহার করি না, নিচে একটা 1 থাকে কিন্তু এটা আমরা স্বভাবত ব্যবহার করি না। যেমন আমরা যদি আমাদের স্বাভাবিক আমরা একটা মানুষকে কল্পনা করি যে আমাদের মাথা উপরে আছে, পা নিচে আছে, তার মানে এটা আমরা সমান অবস্থায় আছে। যদি এমন হয় যে আমাকে বলা হয় যে আমাকে উল্টা করে সাজাইতে, তখন কি হবে, তখন আমার পাটাকে উপরে বাঁধতে হবে, মাথাটাকে নিচে নামাতে হবে, তাই না? তার মানে তখন আমি উল্টা হয়ে গেলাম। তো ঠিক তেমন একটা শব্দের বা একটা ওয়ার্ডের বা একটা গাণিতিক বিশ্লেষণের যখন আমরা এই উল্টানুপাতিক শব্দটা ব্যবহার করব, তার মানে ওর নিচে যে একটা 1 ছিল সেই 1টাকে উপরে দিয়ে দিব এবং আমাদের নর্মাল যে ওয়ার্ডটা ছিল সেটা নিচে চলে আসবে। তাহলে আমাদের নিচে ছিল হচ্ছে নর্মাল 1, যেটা আমরা ব্যবহার করি না, এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে, 1/a। এটা হচ্ছে উল্টানুপাতিক অবস্থানটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে 2 নাম্বার সমীকরণ আমরা কি বুঝলাম, যে পরিবাহীর রেজিস্ট্যান্স ওর ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক, এটা গেল 2 নাম্বার সমীকরণ। এখন আমরা যদি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে একত্র করে পাই যে 1 নং এবং 2 নং সমীকরণকে যদি একত্রিত করি তাহলে এখানে আরটা কমন থাকতেছে, তাই না? তাহলে আমরা এখানে আর লিখে ফেলতে পারি যে আর যেহেতু কমন, সমানুপাতিক চিহ্নটাও কমন, তাই না? তাহলে সমানুপাতিক চিহ্নটা আমরা এখানে লিখে ফেললাম। এরপরে এল এবং 1/a থাকতেছে, তাহলে এল যদি আমি লিখি ইনটু 1/a যদি লিখি, অথবা এটাকে এভাবে যদি আমি না লিখে শর্ট করে লিখতে পারি যে আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই হচ্ছে এ, এটার সাথে এটা গুণ হিসাবে আছে, এল ডিভাইডেড বাই এ লেখা যায়। তো এখানে সমানুপাতিক চিহ্নটা আছে, আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠায় দিব। তো নর্মালি আমরা যে কোনো যখন সমীকরণগুলো প্রতিপাদন করতে দেখছি ওখানে একটা কে দিয়ে যে একটা সমানুপাতিক চিহ্নটা উঠায় দিয়ে সমান সমান দিয়ে কে লিখতো, কে ওখানে ধরতো যে একটা সমানুপাতিক ধ্রুবক যার মান হচ্ছে 1, ওটা হিসাবে ক্যালকুলেশন করে জিনিসটা ফিনিশ করে দিত। কিন্তু এখানে আমরা সমান সমান চিহ্ন তুলে দিয়ে আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ, তাহলে আমরা সমান সমান চিহ্ন তুলে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে সমান সমান হিসাবে কি লিখলাম, এখানে রো লিখলাম। তো রো কি জিনিস, এখানে রো হচ্ছে তো এখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ, এটাকে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলি। তো এখানে রোটাকে আমরা কি বলতেছি, আপেক্ষিক রোধ অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো রো হচ্ছে এখানে কিন্তু একটা ধ্রুবক হিসাবে ব্যবহার করতেছি, রো একটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমাদের এই যে এটার সমাধান চলে আসছে যে আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ, এটা যদি কখনো প্রমাণ হিসাবে আসে তাহলে আমরা এখানে প্রমাণিত লিখে দিব, প্রমাণিত লিখে দিলে এটা প্রমাণ হয়ে গেল। মাঝে বইয়ের মধ্যে সুন্দর করে বর্ণনা লেখা আছে, আমরা সেই বর্ণনাগুলো যেগুলো আমি বলে দিলাম এগুলো একটু ফলো করলেই সুন্দর করে তোমরা বুঝতে পারবে আশা করি। তো আমরা রোধের সূত্রের যে গাণিতিক বিশ্লেষণ সেটা আমরা শিখে ফেলছি। এখন আমরা পরবর্তী যে আমরা আজকের জিনিসটা শিখবো সেটা হচ্ছে রোধের বিভিন্ন একক। তো আমাদের রোধের যে এককগুলো দিয়ে আমরা ম্যাথমেটিক টার্মগুলো শেষে প্রকাশ করব বা হচ্ছে আমরা একটা মানের শেষে প্রকাশ করে থাকি, এটা হচ্ছে রোধের একক। তো রোধের 3টা একক আছে, হচ্ছে একটা হচ্ছে এসআই পদ্ধতিতে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, একটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে। তো এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম মিটার, যেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, অথবা আমরা ওহমের চিহ্ন জানি, সেই ওহমের চিহ্ন ওহম মিটারও আমরা প্রকাশ করতে পারি। এরপরে আসছে হচ্ছে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে হচ্ছে ওহম সেন্টিমিটার। সিজিএস পদ্ধতি এটা নর্মালি যদি কারো মনে রাখতে অসুবিধা হয় সিতে সেন্টিমিটার হিসাবে ধরেও কিন্তু আপনি মনে রাখতে পারেন যে ওহম সেন্টিমিটার হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এরপরে আসতেছে এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে হচ্ছে ওহম ইঞ্চ।
অর্থাৎ ইঞ্চি আকারে সেখানে হচ্ছে আমরা এই আপেক্ষিক রেজিস্ট্যান্সের যে মান সেই মানটাকে আমরা প্রকাশ করে থাকি। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন কি কি শিখলাম, যে পরিবাহী রোধটা আমরা বের করতে পারলাম, রোধ যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেটা শিখতে পারছি, রোধের সূত্রটা শিখতে পারছি, আর রোধের বিভিন্ন এককটাও শিখে ফেলছি। তো যেহেতু আমরা রোধের সূত্রের একটা প্রমাণ শিখে ফেলছি, তাহলে এই সূত্র সম্পর্কিত একটা আমরা এখন ম্যাথের সমাধান করব, যে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এগুলা কিভাবে ম্যাথটা করব সেটা বোঝা যাবে। তো আমরা এখন একটা ম্যাথের সমাধান করে দেখব। ম্যাথে কি দেওয়া আছে আমরা দেখি, যে একটা তামা পরিবাহীর দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে 1000 মিটার এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে হচ্ছে 2 × 10⁻⁶ বর্গমিটার। তো রেজিস্টিভিটি, কার রেজিস্টিভিটি, এখানে তামার রেজিস্টিভিটি, যেহেতু পরিবাহীটা তামা তাহলে তামার রেজিস্টিভিটি কত, 1.72 × 10⁻⁸ ওহম মিটার হলে উক্ত পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ণয় করো। তো আমরা এখন প্রথমে কি করব, যে কি কি দেয়া আছে সেই বিষয়টা আগে উঠায় নিব, তারপরে হচ্ছে আমরা ম্যাথমেটিক টার্মটা করার চেষ্টা করব। তো এখানে কি কি দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে কি, যে দৈর্ঘ্য আমরা প্রকাশ করছি হচ্ছে দৈর্ঘ্যকে এল দিয়ে, তাইলে এল = 1000 মিটার। তারপরে হচ্ছে বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করছি হচ্ছে এ দিয়ে, সেটা আছে কত, 2 × 10⁻⁶ বর্গমিটার। তাই তো এরপরে আর কি আছে, তামার রেজিস্টিভিটি, তাহলে রেজিস্টিভিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে রো দিয়ে, আপেক্ষিক রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে রো। তো রো = কত আসতেছে, 1.72 × 10⁻⁸। এটাকে আমরা রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করি, যে রেজিস্টিভিটিকে আমরা প্রকাশ করে দেখি হচ্ছে ওহম মিটার দিয়ে, নরমালি ওহম মিটার। হ্যাঁ, তাহলে এগুলো দেয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে আমরা কি জানি, আর হিসাবে জানি, তাহলে আর বের করতে হবে, তাই না? তো আর যদি বের করতে হয় তাহলে আমরা রোধের সূত্রটা প্রমাণ করে আসছি। তো আমরা জানি কি, জানি এই সূত্রটা আমরা শিখে আসছি প্রমাণে, তাই না? তো আমরা এখানে জাস্ট আমাদের কি কি মান আছে, রো এর মান আমরা পাইছি, এল এর মানও পাইছি, এ এর মানও পাইছি, শুধুমাত্র আমরা এখন মানগুলা বসাই দিব। মানগুলা বসাই দিলে আমরা হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে। রো এর মান কত আছে, 1.72 × 10⁻⁸। এল এর মান আছে হচ্ছে 1000 মিটার। তারপরে হচ্ছে রো এর মান নিচে আছে হচ্ছে এ এর মান 2 × 10⁻⁶, তাই না? তো এটা আমরা জাস্ট আছে, আমরা 10 এর পাওয়ার শিখছিলাম না, যে 10 এর পাওয়ার হচ্ছে এমন একটা ব্যাপার, যে আমাদের যদি কখনো কোনো মান অনেক বড় হয়ে যায় বা অনেক ছোট হয়ে যায়, এই মানটাকে আমরা দশমিকের পর অনেকগুলো সংখ্যা লিখতে হয়। তো এই সংখ্যাটাকে ছোট করে নিয়ে আসার জন্য আমরা 10 এর পাওয়ার হিসেবে ব্যবহার করে থাকি। যেমন এখানে আমাদের কি আছে, আমরা এখানে লিখে ফেললাম যে 1.72 × 10⁻⁸, তাই না? তো 1000 কে যদি আমি 10 এর পাওয়ার হিসাবে লিখি তাহলে আমাদের কি হবে, এখানে 10⁻³ হয়ে যায়, তাই না? যে 1 এর পরে কয়টা শূন্য আছে সেই শূন্যটা যদি আমি পাওয়ার হিসাবে লিখি তাহলে জিনিসটা ছোট হয়ে যায়, এজন্য আমি পাওয়ার হিসাবে এখানে লিখলাম। নিচে আছে কত, 2 × 10⁻⁶। তো আমরা এটা জানি যখন 10 এর পাওয়ারে শিখে আসছি, যে যদি কখনো কোনো সংখ্যা নিচের সংখ্যার পাওয়ারটা মাইনাস হয়, সেই মাইনাসটা যখন আমরা উপরে পার করে দেই তখন সেটা প্লাস হয়ে যায়। যেমন কি হবে, এখানে 1.72 × 10⁻⁸ × 10⁻³ আর এখানে 2 আছে। তো এখানে 10⁻⁶ আছে, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তখন কি হবে, 10⁻⁶ হয়ে যাবে। তার মানে এখানে আমরা একটা জিনিস শিখলাম, যে এখানে একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে যদি কখনো ইনভার্স থাকে সেই পাওয়ারটা উপরে চলে গেলে প্লাস হয়ে যায়। হ্যাঁ, তো এখন এখানে ক্যালকুলেশন করলে আমাদের দেখা যায় যে এখানে পাওয়ার কি আছে, এখানে 3 আছে আর এখানে 6 আছে, পাওয়ারগুলো কিন্তু যোগ করা যায়, তাই না? তো এখানে 6 আর 3 কত হয়, 9 হয়, তাই না? তো আমরা লিখে ফেলি 1.72 × 10⁻⁸ কত হবে, 10⁻⁹ হবে, / 2।
তো এখানে যদি আমরা এই পাওয়ারের যেটা ইনভার্স হিসাবে আছে অর্থাৎ প্লাস আর মাইনাস হিসাবে আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি 9 থেকে 8 বাদ দিলে কত থাকে 1 থাকে তাই না তো সেটা কি হিসাবে আসবে এখানে যে 1.72 ইনটু 10 টু দি পাওয়ার কত থাকবে এখন শুধুমাত্র 1 বাকি থাকলো আর নিচে থাকলো হচ্ছে 2 ঠিক আছে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন প্রেস করি ক্যালকুলেশন চাপে আমরা দেখব যে এর মান কত আছে এর মান আসে হচ্ছে 8.6 ওহম এই কেন ওহম লিখলাম কারণ আমরা রেজিস্ট্যান্স বের করলাম রেজিস্ট্যান্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি তো আর এর এককে আমরা সাধারণত ওহম দিয়ে প্রকাশ করি এটাই হচ্ছে এর অ্যানসার ছিল তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ক্লাস এতটুকুই আমাদের এই ক্লাস পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ